আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নবীন প্রবীণদের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশে তারেক রহমান। ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের সচেতন থাকার আহ্বান। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেকেন্ড রিপাবলিক ও নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নয়া রাষ্ট্র গঠনের অঙ্গীকার নাহিদ ইসলামের। জুলাইয়ের চেতনা নস্যাতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াত ইসলামীর। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই বিশ্বাসঘাতক। সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার শুরু। অপরাধের প্রমাণ স্পষ্ট, বললেন চিফ প্রসিকিউটর। সর্বোচ্চ শাস্তি দাবি অ্যাটর্নি জেনারেলের। এবং 5 আগস্ট মানিক মিয়া এভিনিউ ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। রয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নবীন প্রবীণদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পর বাংলাদেশের জনগণ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না। বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের উত্থান না ঘটে সে ব্যাপারে তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না। মইনুল হাসানের রিপোর্ট। দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে উপলক্ষ করে ছাত্রদলের এই সমাবেশের আয়োজন হলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতির মাধ্যমে বিএনপির জনসমর্থন আর সাংগঠনিক শক্তির জানান দিল দলটি। ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এতে যোগ দেয়। ছাত্রদল কর্মী সমর্থকদের উপস্থিতি শাহবাগ ছাড়িয়ে আশপাশের মূল সড়ক, অলিগলিতে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রনেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক করেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করেছে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। গণ আন্দোলনের শহীদদের স্মরণ করে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না, জবাবদিহিমূলক ও জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি দেখতে চায়। স্বাধীনতার 54 বছর পার হয়েছে, বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে। গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। শিক্ষার্থী, তরুণ যুবকদের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক উঠে আসে তারেক রহমানের বক্তব্যে। এ সময় তরুণ যুবকদের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। সকলের কাছে আমার এই আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।
নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল নেতাকর্মীদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ নানা সংকট ও সম্ভাবনার তথ্য সংগ্রহ করে বিএনপি নেতাদের কাছে তুলে ধরার নির্দেশ দেন তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং গণহত্যার বিচার সহ নতুন বাংলাদেশের ২৪ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছাত্র জনতার আন্দোলনের ১ দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ইস্তেহার ঘোষণা করা হয়। এ সময় পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। ইমদাদুল্লাহ হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাজহারুল হক মুয়াজ্জের। ব্যবধান ৩৬৫ দিনের। ঐতিহাসিক ১ দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার এই সমাবেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সকাল থেকেই সমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। নতুন দলকে নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশাও ব্যাপক। এনসিপি আগামীতে একটি সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স দেখতে চাই, যে কোনো মূল্যে, সে যে দলেরই হোক না কেন। ঘড়িতে তখন ৪টা। বৃষ্টি শেষ হতে না হতেই কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে উঠে আসেন দলের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আওয়ালের মর্মস্পর্শী বক্তব্য দিয়ে শুরু হয় সমাবেশ। এ সময় প্রিয় সন্তান স্বামী হত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। ১ বছর পূর্ণ হয়ে গেছে, আমাদের বিচারে কোনো অগ্রগতি হয় নাই, অজস্র প্রমাণ আছে। আমরা বারবার বলেছি যে আমাদের এইটা তদন্ত করার জন্য আপনারা ভিন্ন সংস্থা ব্যবহার করেন। পুলিশের ব্যবস্থা পুলিশ যদি করে তাহলে এই খুনিদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে। পরে একে একে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা, এমন কর্মসংস্থান আমরা চাই না। বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আমি আব্দুর রহমান মাজেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক, এবং আমি আব্দুল মাসুদ অত্যাচারীর সাথে লড়ি নাই। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। সন্ধ্যায় নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এতে উঠে আসে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাস নীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সহ নানা প্রস্তাবনা। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে
গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে সারা দেশের মানুষের পক্ষে এক দফা ঘোষণা হয়েছিল, আর বাংলাদেশের জনতাই ওই এক দফার ঘোষক। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জুলাই চেতনাকে নস্যাৎ করতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এসব ষড়যন্ত্র নিয়ে তারা আতঙ্কিত নন। তাদের আতঙ্ক জুলাই অভ্যুত্থানের বিশ্বাসঘাতকদের নিয়ে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ কালচারাল ফেস্টে এসব কথা বলেন তিনি। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে চায় না, তারাই বিশ্বাসঘাতক বলে এ সময় মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। মিজান শাহজাহানের রিপোর্ট। আয়োজনের তৃতীয় দিনে জুলাই যোদ্ধাদের বয়ানে ফুটে ওঠে সেই সংকটময় মুহূর্তের দিনগুলোর কথা। জুলাই আন্দোলনের অন্যতম অংশীজন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সম্মুখ যোদ্ধাদের মধ্যে ক্রেডিট নেওয়ার অসম লড়াই চলছে। জুলাই যোদ্ধা সাদিক কাইমের মতে, কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন পূরণের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও জুলাইকে, প্রকৃত জুলাইকে, চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে ধারণ করার বেশ ঘাটতি আমরা লক্ষ্য করছি। অনেকের মাঝে এই জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই যোদ্ধাদের মূল্যায়নে ব্যর্থ হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলো। বড় ধরনের চক্রান্তের আশঙ্কার কথাও জানান তিনি। ষড়যন্ত্রকারীরা দূর থেকে ষড়যন্ত্র করে, কাছ থেকে করে, আমরা বুঝতে পারি, আমরা সাবধান থাকি, কিন্তু নিজের মানুষ, কাছের মানুষের যখন বিশ্বাসঘাতকতা করে, সেটাকে মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে যায়। যারা সংস্কারের আইনি ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে না, তারাই নির্বাচন বিরোধী, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই জেনে তেনে নির্বাচন করে বাংলাদেশকে আবার পিছিয়ে সেই 15 বছরের জঞ্জালের আবর্জনায় দেশকে নিয়ে যেতে চায়। তিনি বলেন, মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনি স্বীকৃতিতে বাধা দিলে তাদের বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হবে। সরকারকে বলবো, যেখানে যেখানে প্রয়োজন সংস্কারের, সেইটি নির্দ্বিধায় করতে হবে। কোন দল মানে, কোন দল মানে না, বাংলার জনগণ এটা শুনতে চায় না। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্য যা কিছু প্রয়োজন, এই সরকারকে সেটি করতে হবে। না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে, শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে। আলোচনা সভা শেষে কালচারাল ফেস্টে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন আয়োজকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। এই মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন সূচনা বক্তব্যে 11টি কেন্দ্রীভূত ঘটনা বিশ্লেষণ ও অকাট্য যুক্তি দিয়ে মামলাটি প্রমাণ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সূচনা বক্তব্যের আগে এ বিচার নিয়ে নিজ প্রত্যাশা ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 24-এর গণ আন্দোলন দমাতে সরকারের নির্দেশে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় 1400 মানুষ, আহত হন আরও প্রায় 2500। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের নির্ধারিত দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন অ্যাটর্নি জেনারেল। বিচারিক কার্যক্রম শুরুর আগে আলোচিত এই মামলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন, তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই
শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমরা প্রার্থনা করেছি। এরপর সূচনা বক্তব্যে এই মামলা নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এদিনও শুনানি সরাসরি সম্প্রচার করে বিটিভি। প্রসিকিউশন 11টি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে, যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে। এই 11টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ, যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল, তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না। আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তবে এদিন আদালতে নেয়ার সময় মামুনের হাতে ছিল না কোনো হ্যান্ডকাফ ও মাথায় হেলমেট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী 5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, 5 আগস্ট বা 36 জুলাইয়ের এই দিনে বিশ্ব দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদদের রক্ত এবং যুদ্ধার ত্যাগে পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। 1 বছর পর আবার ফিরে এসেছে সেই 36 জুলাই। এই উপলক্ষে মানিক মিয়া এভিনিউ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা 11টায় শুরু হবে অনুষ্ঠান আর বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাত 8টায় পরিবেশিত হবে আর্টসেলের গান। সাংবাদিকদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে না পারলে তারা অপর সাংবাদিকতায় জড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে তথ্য ভবনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 2024-এর জুলাই আগস্টে একই সাথে সেরা ও নিকৃষ্ট সাংবাদিকতা দেখেছেন তিনি। রিপোর্ট করছেন এসএম আশরাফ। 2024-এর জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে অন্তত 6 সাংবাদিক প্রাণ হারিয়েছেন, আহত কয়েক ডজন। ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহরে তারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তথ্যানুসন্ধানী, জনতার কণ্ঠস্বর। গুলির মুখেও পিছপা হননি গণমাধ্যম কর্মীরা। সেসব অকুতোভয় সাংবাদিকদের সম্মাননা জানাতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, 2024-এ গণমাধ্যম মালিকদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেছেন। অনেকেই চেষ্টা করেছেন ভিতর থেকে যে আসলে একটা প্রতিরোধ করে তোলার জন্য। হাউসের মালিকানা অধিকাংশ যেহেতু গত 15 বছর নির্ধারিত হয়েছে, ফলে এক ধরনের পক্ষপাত ছিল, এক ধরনের অন্ধ আনুগত্য ছিল। কিন্তু এই পুরা কৃতিত্বটা আসলে হাউসগুলোর চেয়ে ব্যক্তি সাংবাদিকদের এবং যারা এই নৈতিকতা এবং সৎসাহসের সাথে কাজ করেছেন তাদের। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একজন মফস্বল সাংবাদিক কিভাবে সাধারণ মানুষের দাবির প্রতি ভূমিকা রাখতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল 2024-এর জুলাই আগস্ট। পুলিশ গুলি করছে তার পাশে দাঁড়িয়ে, এবং সবচেয়ে হচ্ছে তার কোনো কিন্তু হোস্টাইল এনভায়রনমেন্টে তার যে একটা জ্যাকেট নাই, মাথায় একটা হেলমেট নাই, কোনো ধরনের কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে সে জার্নালিজম করছে। বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনোদিন দেখি নাই। এ সময় তথ্য উপদেষ্টা সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন মানুষকে সঠিক তথ্য নিশ্চিত করেন। তাহলে হয়তো এই নতুন বাংলাদেশ। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, নির্বাচন কমিশন গণতান্ত্রিক ভোটের অধিকার কেড়ে নেয়ার পায়তারা করছে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। তথ্য জমা দেওয়ার শেষ দিনে সংশোধিত কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে আসে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। একটি দলের পক্ষে আনুগত্য দেখিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার কেড়ে নেয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত। ভুল সংশোধন করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান এনসিপির এই নেতা। ইলেকশন কমিশন যে গঠন প্রক্রিয়া সেটা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম। এবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল সরকার। রোববার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে। তবে প্রবাসী বাংলাদেশি 65 বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এই নিয়মের বাইরে থাকবেন। তবে তারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। আদেশে আরও বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে যদি কোনো সমস্যা সাধারণ করদাতা ই রিটার্ন দাখিল করতে না পারে, তবে তাকে আগামী 31শে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজের রিটার্ন জমা দিতে পারবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে ইরানের যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি। ইরানের মেহর নিউজ এজেন্সি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে তেহরানের এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এ কথা বলেন। তিনি বলেন, ইরানের মাধ্যমে চীন পাকিস্তানের সিল্ক রোড ইউরোপ পর্যন্ত যেতে পারে। একই সাথে বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো রয়েছে বলেও জানান পেজেশকিয়ান। বহির্শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সংহতি ও ঐক্য গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। এবার খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে লাওসে পৌঁছে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে শনিবার রাতে লাওসে পৌঁছায় আফিদা সাগরিকারা। দেশ ছাড়ার আগে টুর্নামেন্টে ভালো ফল করার আশার কথা জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার। অনুশীলনে নামার আগেও সেটাই জানান তিনি। আগামী 6 আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 8 আগস্ট তিমুর লেস্তের মুখোমুখি হবে তারা। 10 আগস্ট গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। 4 দলের এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে এএফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। এছাড়া মূল পর্বে জায়গা পাবে 8 গ্রুপের 3টি সেরা রানার্স আপ দলও। জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশকে যেন কেউ উপেক্ষা করতে না পারে সেভাবেই প্রস্তুতি নেওয়ার কথা বললেন হকির নতুন কোচ সিগফ্রাইড আইকম্যান।
সদ্যই দলের দায়িত্ব নেয়া কোচকে বিকেলে হকি ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। দুদিন আগেই এই কোচের সঙ্গে 4 মাসের জন্য চুক্তি সেরেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে বসবে অনূর্ধ্ব 21 হকি বিশ্বকাপের আসর। জুনিয়রদের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বাংলাদেশ এমন বড় আসরের সুযোগ পেলেও এতদিন কোনো প্রস্তুতির পরিকল্পনা ছিল না ফেডারেশনের। অবশেষে নেদারল্যান্ডসের এই কোচকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নবীন প্রবীণদের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশে তারেক রহমান। ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের সচেতন থাকার আহ্বান। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেকেন্ড রিপাবলিক ও নতুন বাংলাদেশের 24 দফা ইস্তেহার ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ করে নয়া রাষ্ট্র গঠনের অঙ্গীকার নাহিদ ইসলামের। জুলাইয়ের চেতনা নস্যাতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামায়াতে ইসলামীর। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই বিশ্বাসঘাতক। সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার শুরু। অপরাধের প্রমাণ স্পষ্ট বললেন চিফ প্রসিকিউটর। সর্বোচ্চ দাবি অ্যাটর্নি জেনারেলের। এবং 5 আগস্ট মানিক মিয়া এভিনিউ ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। রয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।